আজকে হচ্ছে কত তারিখ? 29। হ্যাঁ। উম, প্লিজ ওয়েট। তো আমরা এখন আলোচনা করব ইনঅর্গানিক কেমিস্ট্রি। এটার পি ব্লক এলিমেন্টস আমাদের এখন আলোচনার বিষয়। এখানে ক্লাস 11-এ গ্রুপ 13 এবং 14 তোমাদেরকে ভিডিওর মারফত পড়ানো হয়েছে, ভিডিও লেকচারের সাহায্যে। কিন্তু গ্রুপ 16, কি বলে, 15, 16, 17 এবং 18 এইগুলো এই পদ্ধতিতে পড়াতে চাই। কিছু নতুনও ট্রাই করি। এটা হচ্ছে পেজ নাম্বার 1। তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে গ্রুপ 15। এইটা এখানে কারা কারা আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। এদের ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম? 2s2, 2p3, তারপরেরটায় 3s2, 3p3, এইভাবে। তারপরে 4 দিয়ে হবে, 5 দিয়ে হবে, 6 দিয়ে হবে। ঠিক। তো এই যে চ্যাপ্টারটি, এইখানে আমি নানা জায়গাতেই এনসিইআরটি রেফারেন্স দেব, এবং তোমরাও এটা এনসিইআরটি টেক্সট বুক এবং তোমাদের বাংলা মিডিয়ামের যেটা ছায়া প্রকাশনীর বই, ওই দুটো বইয়ের থেকে পড়লেই হয়ে যাবে। এবং কিছু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন তোমরা ফলো করবে, তাহলেই হয়ে যাবে। তো আমি যখন পড়াচ্ছি, আমি যারা এন্ট্রান্স দেবে, এইচএস দেবে, সবার কথাই মনে রেখে পড়াচ্ছি। এবং বইতে যেভাবে আছে সেভাবে না বলে প্রশ্ন উত্তর কেন্দ্রিক ভাবে পড়ানোর চেষ্টা করছি। এই যে গ্রুপ 15-এ, এখানে একটা আহ মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে, এমনিতে তো ইলেকট্রন অ্যাফিনিটি ব্যাপারটা নেগেটিভ হয়, আমি ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটির কথা বলছি। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিটা পজিটিভ হয়। ফর নাইট্রোজেন ইলেকট্রন অ্যাফিনিটি 1 ইকুয়ালস পজিটিভ হয়। কেন হয়? এর দুটো কারণ আছে। মানে এটা নোট ওয়ার্থি পয়েন্ট, তার কারণ এখান থেকে তোমাকে এমসিকিউ তে বলতে পারে যে নিচের কোন ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটিটা পজিটিভ ইত্যাদি। নাইট্রোজেন ছাড়া আরো আছে, বোরন আছে, বেরিলিয়াম আছে, সেগুলো পিরিয়ডিক প্রপার্টিজে পড়ানো হয়েছে। এই চ্যাপ্টারের বহু কিছুই তুমি দুটো জায়গাতে পাবে ক্লাস 11-এ। এক হচ্ছে কেমিক্যাল বন্ডিং, আর দুই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ। এই দুটো যারা ঠিকঠাক ভাবে পড়েছে, তারা কিন্তু বহু জিনিসই কমন পাবে। কিন্তু আমাকে তো পড়ানোর সময় আবার সবকিছুই বলতে হবে, তাই বলছি। তো প্রথম কারণটি হচ্ছে এই যে এখানে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তো সেটা তো তুমি বলতে পারো ফসফরাসের ক্ষেত্রেও আছে, সবার ক্ষেত্রেই আছে। হ্যাঁ, এর ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভেরি
স্মল সাইজ বাকিদের ক্ষেত্রে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। ওহো, বলতে ভুলে গেলাম, আর একটা তো খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটা হচ্ছে আনঅ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্ট অরবিটাল। বাকিগুলোর ক্ষেত্রে 3D টা ভ্যাকেন্ট থাকে, এর তো সব নেই, বেচারি তো 2 নিয়েই পড়ে থাকতে হবে। তো এই যে শেষের দুটো কারণ বলেছি না, এর ফলে একটা বাজে ঘটনা ঘটে। সেটা হচ্ছে ইন্টার ইলেকট্রনিক রিপালশন উইথ ইনকামিং ইলেকট্রন। এর 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 ফলে কি হয়? এর ফলে কি হয়, হুইচ লিডস টু আনস্টেবিলিটি। বুঝলে? এই কারণ। তবে হ্যাঁ, নাইট্রাইড আয়ন হয়, N3- হয়, তার কারণটা আলাদা। সেখানে 2p6 হয়ে যায়। এর ফলে একটা ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায়, তাই এটাকে একটা নোটের মতো করে বলে দিলাম। তো এই হলো আমাদের প্রথম প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, যেটা আমি এর পরের পেজের থেকে শুরু করতে চাই, কেননা পুরোটা এখানে ধরবে না। পেজ 2 এবং কোশ্চেনও 2। সেটা হচ্ছে এমসিকিউ এবং বোর্ড দুটোর জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। কম্পেয়ার দ্য বয়েলিং পয়েন্ট অফ হাইড্রাইডস অফ 215 এলিমেন্টস। আচ্ছা, এগুলোকে হাইড্রাইড বললেও এখানে হাইড্রোজেন কিন্তু মাইনাস হিসেবে থাকে না। এরা কারা? প্রথমে তুমি এক কাজ করো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এদেরকে এইভাবে লিখে নাও। এবার আমি যদি এদের সাইজ বলি, তাহলে ওপর থেকে যত নিচের দিকে নামছি ততই তো আকৃতি ক্রমাগত বড় হচ্ছে। তাহলে ওপর থেকে নিচের দিকে নামলে আমরা এনসিইআরটির বইতে গ্যাসের চ্যাপ্টারে যখন শুরু হচ্ছে তখনই একদম প্রথমে দেখবে ছবি এঁকে বোঝানো আছে, তোমাদের 11-এ পড়ানো হয়েছে, আমি কেমিক্যাল বন্ডিং এ পড়িয়েছি, যে পোলারাইজেবিলিটি। যারা কিছু অল্প বুঝতে পারবে না তারা একটু পুরোনো ক্লাসগুলো দেখবে। ইনক্রিজেস, আমি রেফার করে দিতে পারি, উইথ ইনক্রিজ ইন ভলিউম। যত আকৃতি বেড়ে যাচ্ছে না, যেমন এক্ষেত্রে ধরো বিশাল পোলারাইজেবিলিটি, এর ক্ষেত্রে পোলারাইজেবিলিটি অতটা নয়। তো এর ফলে কি হয়? এর ফলে ইন্টার মলিকিউলার ইন্টারঅ্যাকশন ইনক্রিজ করতে থাকে। মানে দুটো মলিকিউলের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, তো এইটা ইনক্রিজ করলে লাভ কি ক্ষতি কি? দেখো, বয়েলিং পয়েন্ট ব্যাপারটা কি সেইটাকে একবার তোমায় আরো আমি মনে করিয়ে দিই। এটা হচ্ছে যখন লিকুইড থাকে তখন মলিকিউল গুলো এরকম কাছাকাছি থাকে, যখন গ্যাস ফেজে চলে আসে তখন এরকম আরো দূরে দূরে হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে পড়ে এরকম। এবার যদি এমন হয় যে লিকুইডের মধ্যে যে মলিকিউল গুলো রয়েছে তাদের মধ্যে খুব স্ট্রং ইন্টারঅ্যাকশন কিছু থাকে, তাহলে ইন্টারঅ্যাকশনটাকে ভাঙতে অনেক বেশি এনার্জি দিতে হবে। আর যদি ওই এনার্জি দিতে হয় তাহলে আমার গ্যাসে আনতে বেশি টেম্পারেচার লাগবে, তখন বয়েলিং পয়েন্টও বেড়ে যাবে। তাহলে ওপর থেকে নিচের দিকে যদি নামি, মানে দাঁড়াচ্ছে কি, যদি পোলারাইজেবিলিটি বাড়ে বাড়ে, ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন বাড়ে, তাহলে বয়েলিং পয়েন্টও কিন্তু ইনক্রিজ করে যাবে।
বয়েলিং পয়েন্ট ইনক্রিজ করে যাবে। তো তাহলে অর্ডার অফ বয়েলিং পয়েন্ট এই ব্যাপারটা কি দাঁড়াবে? দাঁড়াবে এই যে NH3-র চেয়ে PH3-র বেশি, তার চেয়ে ASH3-র আরো বেশি, তার চেয়ে SbH3-র আরো বেশি, আর তার চেয়ে BHI3-র আরো বেশি। কিন্তু যদিও এমনটাই হতে পারত, অ্যামোনিয়ার এত করুণ অবস্থা নয়। তার কারণ হচ্ছে আমরা এইখানে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড দেখতে পাই। ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ এর যে মলিকিউল গুলো সেগুলো এইভাবে অ্যাসোসিয়েটেড থাকে এইভাবে। তাহলে এই হাইড্রোজেন বন্ড গুলোকে ভাঙতে অনেক এনার্জি লাগে। এই কারণে অ্যামোনিয়ার বয়েলিং পয়েন্ট বেশি হয়। তবে আমরা গ্রুপ 16-এ যেমন দেখি যে জলের বয়েলিং পয়েন্ট সবার চেয়ে মানে এদেরকে ছাড়িয়ে বেশি হয়ে যায়, এই জায়গাটায় চলে আসে না। এর ক্ষেত্রে কিন্তু এতটাও নয়। এর বয়েলিং পয়েন্ট এই জায়গাটাতে এসে এর গাড়ি থেমে যায়। তাহলে আমাকে যদি বলা হয় যে কারেক্ট অর্ডারটা কি হবে এত কিছু ছেড়ে, আপনি ঝেড়ে কাশুন। হ্যাঁ, অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি PH3, তার চেয়ে ASH3, তার চেয়ে NH3, তার চেয়ে SbH3, তার চেয়ে PiH3। অর্থাৎ কিনা NH3টা এই জায়গাটাতে আটকে গেছে। প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই SbH3 আর BiH3 এদের সাইজ এত বড়, এত বড়, সে কুমড়ো লজ্জা পাবে। এর ফলে এদের ইন্টারমলিকুলার ইন্টারাকশন এত বেশি যে বেচারা রোগা পেটকা অ্যামোনিয়া এদেরকে এখনো ক্রস করতে পারেনি। যদি এটা গ্রুপ 16 হতো, জল কিন্তু সবার চেয়ে বেশি হয়ে যেত। তার আলাদা কারণও থাকে, সেটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের চেয়ে বেশি, তাহলে সেখানে হাইড্রোজেন বন্ডিংটা আরো বেশি শক্তিশালী। তো এই হলো কোশ্চেন নাম্বার কি বলে 2। আসা যাক পেজ 3, কোশ্চেন 3-তে। পেজ নম্বর 3, কোশ্চেন নাম্বার 3। প্রশ্নটা হচ্ছে, এটা কিন্তু যেই মেন পরীক্ষাতে একাধিকবার এসেছে, বিভিন্ন পরীক্ষাতেই এসেছে, কোথায় আসেনি। কম্পেয়ার মানে এমনি বোর্ড এক্সামেও এসেছে, ইসিপিএসসি আইএসসি এগুলো যেটা বোর্ড এক্সাম, তাতেও সব জায়গাতেই আছে এগুলো, মানে ক্লাসিক কোশ্চেন আর কি। কারণ রবীন্দ্রসঙ্গীত কখনো পুরনো হয় না, তেমনি এগুলো। কম্পেয়ার দা বেসিসিটি অফ NH3 অ্যান্ড PH3। এবার যেটা প্রচলিত ভাবে এই এর ব্যাখ্যা বিভিন্ন বইগুলোতে থাকে, পার্সপেক্টিভ ওয়ান, মানে প্রথম দৃষ্টিভঙ্গি। আমি একে নানা দৃষ্টিভঙ্গির সাহায্যে দেখতে চাই। হুম, কিরকম এদের দেখতে কিরকম হয় আমরা তো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে শিখেছি এইরকম। ফসফিনের ক্ষেত্রে এইরকম। এই অর্থাৎ এরা কিনা লোন পেয়ার ডোনার, মানে হচ্ছে লুইস বেস লোন পেয়ার ডোনার। তো এই লুইস বেসিসিটিটা এদের দুজনের মধ্যে নাইট্রোজেন কি বলে অ্যামোনিয়ার বেশি হয়, ফসফিনের কম হয়। এবার কেন, কি ব্যাপার? সবচেয়ে তো প্রথমে তোমার মনে হবে যে ইলেকট্রোনেগেটিভিটি তো স্যার নাইট্রোজেনের বেশি,
তাহলে এ তো তার লোন পেয়ারটাকে দেবো না দেবো না দেবো না রে বলে গান করবে। সেই যে বিখ্যাত গান, কোন সিনেমায় যেন, ভূতের ভবিষ্যৎ, এ আমি দেবো না, সেরকম করে গান করবে। কিন্তু এই গান এখানে প্রযোজ্য হচ্ছে না। কেন? কেন হচ্ছে না, কারণটা কি? তার রিজন দুটো আছে। ফার্স্ট রিজন হচ্ছে স্মল সাইজ অফ নাইট্রোজেন। দ্বিতীয় হচ্ছে আনঅ্যাভেলেবিলিটি অফ এনি ভ্যাকেন্ট অরবিটাল। তো এই দুটোর সাথে এর কম বেসিসিটি এবং ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরকে অস্বীকার করার যুক্তিটা কোথায়? কি যুক্তি? Wait করার যুক্তিটা হচ্ছে এটাই, যে এর ফলে এ একটা ইন্টার ইলেকট্রনিক রিপালশনের মধ্যে থাকে। এর ফলে এর মানসিকতা হচ্ছে, ভাই এ লোন পেয়ারই আমার যত জ্বালার কারণ, এক কাজ করো একে দিয়ে দাও। এর ফলে এটার ডোনারেবিলিটি বেড়ে যায় এবং বেসিসিটি বেড়ে যায়। তবে যখন যেই মেন পরীক্ষাতে প্রশ্নটি এসেছিল, তখন যে চারখানা অপশন ছিল, তার মধ্যে কোথাও কিন্তু এই পার্সপেক্টিভটা ছিল না। অর্থাৎ যে এই পার্সপেক্টিভে পড়াশুনো করেছিল সে উত্তরটা জানে, কিন্তু সে তো উত্তরটা মানে দিতে পার answer, তার কারণ সেখানে ছিল, বলে দেওয়া ছিল অ্যামোনিয়া ইজ মোর বেসিক, তার জন্য নিচের কোনটা সঠিক কারণ। সেখানে এই ব্যাখ্যাটা ছিল না। সেখানে কি ছিল? তার সঠিক ব্যাখ্যাটা আরেকটা দৃষ্টিভঙ্গি আছে, সেটা কি? সেটা হচ্ছে, আমি যদি দেখি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এমনিতে ওইগুলোতে দেখবে বলা আছে যে এরা সবাই sp3 হাইব্রিডাইজড, তাই 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা। তবে অ্যামোনিয়ার ক্ষেত্রে সেটা 107 ডিগ্রি হয়। তার কারণ হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, অর্থাৎ এক্ষেত্রে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশন সেটা বেশি দেন বন্ড পেয়ার বন্ড। তোমাকে একটুগুলো রিক্যাপ করে দিলাম, সেটা তোমাকে করতেই হয় আজ টিচার। এবারে তার নিচের ভ্যালুগুলো কিন্তু খুব সাংঘাতিক, এগুলো 94, এবং এগুলো মানে কি বলে, আমি লিখছি 93 92, কিন্তু অতটা এক্সাক্ট আমি বলতে পারছি না, মানে এখন আলোচনা সুবিধার্থে বলছি, কিন্তু এগুলো 90 এর দিকে ক্রমাগত যেতে থাকে। যদি এই হাইব্রিডাইজেশনটা না হতো, তাহলে তিনটে পি অরবিটালের মধ্যে পিএক্স পিওয়াই পিজেড এদের মধ্যে অ্যাঙ্গেল কত থাকতো? 90 ডিগ্রি, তাই না? তো এই যে ভ্যালু থেকে যত নিচের দিকে আমি নামছি, তত দেখো ভ্যালুটা বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজেস অ্যান্ড টেন্ডস টু 90 ডিগ্রি। অর্থাৎ তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম, হয়তো মনে আছে, যে যে হাইব্রিডাইজেশনের একটা এক্সটেন্ট থাকে। এটার মানে কি? এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে এটার সাহায্যে, আহ, যে ওপর থেকে নিচের দিকে নামলে এক্সটেন্ট অফ হাইব্রিডাইজেশন ডিক্রিজ করছে। তার মানে, মানে হচ্ছে তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো যে তুমি কি আমাকে ভালোবাসো, তাহলে সে তোমাকে হ্যাঁ বা না বলবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর অ্যান্সার। কেমিস্ট্রির ছেলেমেয়েরা এরকম ভাবে অ্যান্সার দেয়, তারা ঝুলিয়ে রেখে দেয়। তারা বলে এই একটু একটু, কারণ এটা বাসে কি বাসে না মাঝামাঝি, তো মজা লাগে। তো এটা এখানেই হয়। অর্থাৎ হাইব্রিডাইজেশন যে একেবারে হচ্ছে মানে একদম ফাটিয়ে 109 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, ব্যাপারটা তা নয়। এবার এটার কারণ কি? কারণ হচ্ছে, দেখো যে কোনো জিনিস হওয়ার পেছনে কিছু কারণ থাকে, মানে কিছু ড্রাইভিং ফোর্স থাকে। আমি যদি উপরের থেকে এক্ষেত্রে নিচের দিকে নামি, তাহলে দেখো অ্যাটমিক সাইজ যেটা না, ওটা ইনক্রিজ করে, মানে সেন্ট্রাল
অ্যাটমের যেটা সাইজ আর কি ওইটা ডিক্রিজ করে। তো ভাই করলে কি হয়? অ্যাকচুয়ালি দেখো এখানে যেটা হয়, যে প্রসেসটা, হাইব্রিডাইজেশন যে এনার্জিটা, ওইটা ওইটা তো বাইরের থেকে দিতে হয়। এই মানে সবই তো দেখো, মানে তোমাকে কেমিস্ট্রি যে সাবজেক্ট অফ বিজনেস, না তোমাকে প্রফিট নিয়ে ভাবতে হবে। হাইব্রিডাইজেশন এনার্জি যেটা, মানে বিজনেস মানে এনার্জি বিজনেস, হাইব্রিডাইজেশন এনার্জি যেটা, সেইটাকে বেশি হতে হবে কার কাছে? এক হচ্ছে তোমার, সরি সরি সরি, স্লিপ অফ টাং হয়ে গেছে। এখানে যে হাইব্রিডাইজেশন এনার্জি এবং এক্সাইটেশন এনার্জি, এক্সাইটেশন এনার্জি, এক্সাইটেশন এনার্জি, ওই দুটোকে যোগ করলে তাদের যে মোট ভ্যালু, সেইটা যে বন্ড ফরমেশন এনার্জিকে বেশি হতে হবে তার যে মোট ভ্যালু। মানে ব্যাপারটা কি দেখো, হাইব্রিডাইজেশন এনার্জি, এক্সাইটেশন এনার্জি পজিটিভ, বন্ড ফরমেশন এনার্জি মড না দিলে তার ভ্যালুটা নেগেটিভ হয়। তাহলে সবটা মিলিয়ে যদি নেগেটিভ হয়, তখন ওই ডেল্টা জি ইকুয়ালস ডেল্টা এইচ মাইনাস টিডিএস, ডি ডেল্টা এস। তো ওইখানে যেটা ডেল্টা এইচ সেটা নেগেটিভ হলে ডেল্টা জির নেগেটিভ হতে সুবিধা হবে, তখন ব্যাপারটা বেশি স্পন্টেনিয়াস হবে। এটাকে কি বলে? এনার্জেটিক্যালি ফেভারেবল প্রসেস। এবার বিষয়টা হচ্ছে যে হাইব্রিডাইজেশন এনার্জি আর এক্সাইটেশন এনার্জির যে বন্ড ফরমেশন এনার্জিটা কম হতে হবে। যদি কোনো কারণে এই দিকটা বেশি হয়ে যায় আর বন্ড ফরমেশন এনার্জিটা কম হয়ে যায়, তাহলে এটা এনার্জেটিক্যালি ফেভারেবল হবে না। কিন্তু যখন ওপর থেকে নিচের দিকে নামছো, তখন বন্ডের অবস্থা দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন এরকম, ফসফরাস হাইড্রোজেন এরকম, আর বিসমাথ হাইড্রোজেনের অবস্থা হবে এইরকম। তাহলে এত বেশি বন্ড লেন্থ, যে মানে সাইজটাই তার এত বড়, যে সেক্ষেত্রে আর এর সাইজটা হচ্ছে এত ছোট্ট। অতএব এর বন্ড ফরমেশন এনার্জি খুব কমে যেতে থাকে, সেই জন্য এক্সটেন্ট অফ হাইব্রিডাইজেশনটাই কমে যেতে থাকে। তো এখান থেকে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাই? বলতে চাই যে এইখানে যে বন্ড অ্যাঙ্গেল, এটা তো 107 ডিগ্রি ভিএসপিআর এর জন্য কিন্তু হাইব্রিডাইজেশন করতে চেষ্টা করেছে, কিন্তু এই বন্ড অ্যাঙ্গেল তো 94 ডিগ্রি, আমার আঁকা যাই হোক। তাহলে এই যে এস, এই যে অরবিটালটা, এটা মোটামুটি sp3। আর এটা যদি এই বন্ড গুলোতে প্রায় অলমোস্ট, কথাটা লিখতে হবে, পিওর পি গুলো ইউজড হয়, হাইব্রিডাইজেশন না হলে কি হবে? পি গুলো পি, এস গুলো এস, যে যার সে তার। তাহলে এই জায়গাটাতে অলমোস্ট পিওর এস অরবিটাল থাকবে। আমরা জানি ডোনার এবিলিটি ডিরেকশনালিটির সাথে অ্যাসোসিয়েটেড। আমি যদি তোমাকে কিছু দিতে চাই, তাহলে আমাকে তোমার দিকে তাকিয়ে তোমার হাতে একটা কলম দিতে হবে। তো যতই পি কারেক্টার বাড়ে, যেমন sp3 মধ্যে কি আছে, 75% পি কারেক্টার, তাহলে তাহলে এর ডোনার এবিলিটিও বেশি হবে। অর্থাৎ বিশেষ কিছু নয়, আমি এইটুকু বলতে চাই যে এই অলমোস্ট পিওর এস অরবিটাল যেহেতু এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, এর কোর ডোনার এবিলিটি, কোর ডোনার এবিলিটি কেন? ডিউ টু লেস, और ল্যাকই বলতে পারো একে, অফ ডিরেকশনালিটি। এটার মানে হচ্ছে দেখো, এস অরবিটাল যখন স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, কোনো ডিরেকশনালিটি নেই, আর পি এর এরকম একটা ডিরেকশন আছে, সেটা এক্স হতে পারে, বা ওয়াই হতে পারে, উম, বা জেড হতে পারে, ইত্যাদি হতে পারে। তো এই দুটো দৃষ্টিভঙ্গি, তার মধ্যে যেই মেনে আমি যেটা বলতে চাইছি, সেবারে যেটা এসেছিল, এইটা এসেছিল, এই যে ফর, এটা এই কারণে যে এখানে অলমোস্ট এস কারেক্টার ব্যবহৃত হয়েছে এই লোড পেয়ারটার মধ্যে, এই এক্সপ্লেনেশন, এই অপশনটা মানে কারেক্ট হতো, এই আর কি।
এই হলো কোশ্চেন নাম্বার 3। আসা যাক কোশ্চেন নাম্বার 4-এ, এবং পেজও আমরা 4 নিয়ে নেব। পেজ নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। এ কি বলছে? পরবর্তী প্রশ্ন, কম্পেয়ার দ্য রিডিউসিং পাওয়ার। এমসিকিউ এবং এইচএস দুটোর জন্য খুব গুরুত্বপূর্ণ। কম্পেয়ার দা, মানে এমসিকিউ তে কম্পেয়ার করতে বলবে না, অপশন গুলো দিয়ে দেবে, আর এইচএস এ বলবে যে লেখো আর কি। রিডিউসিং পাওয়ার অফ হাইড্রাইডস অফ BH3, হাইড্রাইডস অফ সরি আমি তো একটু পাগলা, অফ 215 এলিমেন্টস। অ্যান্সারে আসা যাক। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। অ্যান্টিমনি বললেই আমার কিরকম একটা মাসিমণি পিসিমণি এরকম একটা, সেই ছোটবেলাতে শিখাতো না, মাসিমণি বলবে, সেই রকম একটা মনে পড়ে যায়। বড় হয়ে গেলেও এরকম ভাবে ডাকতে মাসি ভালো আছে এরকম বলতে ইচ্ছা করে, নাহলে সবাই বাচ্চা বলে। আর আমি তো আসলে বাচ্চার বাবা, আমি নিজে বাচ্চার মা। আচ্ছা, এবার উপর থেকে যদি নিচের দিকে নামি তাহলে কি হয়? বন্ড লেন্থ ইনক্রিজ করে। তা ভাই এর ফলে কি হয়? বন্ড ডিসোসিয়েশন এনার্জি ডিক্রিজ করে। তার ফলে কি হয়? এ সহজে হাইড্রোজেন দিয়ে দিতে পারে। হাইড্রোজেন দিলে কি হয়? রিডিউস করতে পারে। তার মানে কি হয়? রিডিউসিং পাওয়ার ইনক্রিজ করে যায়। এবার আসা যাক পেজ নাম্বার 5-এ। তো এখানে আমাদের আলোচনার বিষয় কি? এখন তো আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি, এখন আমাদের কিছু ইম্পর্ট্যান্ট রিয়াকশনস, যেটা বহু স্টুডেন্টেরই হৃদকম্পের কারণ, সেই জায়গাটা আমরা আলোচনা করব। তবে সেটাকে নিছক মুখস্থের আকারে নয়, কিভাবে করলে আমার কম্পারেটিভ ওয়েতে আমি সেটা করতে চাই। হুম, যেমন ধরো তোমাকে যদি বলা হয় এই প্রশ্নটা, যেটা মানে বহু আইআইটি সহ বহু জায়গাতে এসেছে, অ্যামোনিয়াম ডাইক্রোমেট, আমি নামটাও লিখে দিচ্ছি, অ্যামোনিয়াম ডাইক্রোমেট, এটাকে হিট করলে কি হয়? এটা একটা সহজ সরল প্রশ্ন। তোমাকে তো ইকুয়েশনটা মনে রাখতে হবে, N2 প্লাস Cr2O3 প্লাস 4H2O। কিন্তু ভাই এই প্রশ্নটাকে তুমি যদি এইভাবে মুখস্থ করো, তুমি এটার উত্তর দিতে নাও পারো, নাও মানে পারতে পারো। যেমন এখানে আইআইটি তে যে প্রশ্নটি এসেছিল, সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে হিট করলে একটা গ্রিন পাউডার পাওয়া যায়, এইখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কতটা, তো ইত্যাদি এরকম একটা কিছু প্রশ্ন এসেছে। তাহলে এই জায়গাটা একটু তোমাকে মনে রাখতে হবে। আবার অন্যত্র এরকম প্রশ্ন এসেছে, 4টে অপশন দিয়েছে, দিয়ে বলছে নিচের কোন ক্ষেত্রটাতে নাইট্রোজেন গ্যাস ইভলভ হয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঘাটো তাহলেই দেখতে পাবে, মানে বাকি ক্ষেত্রগুলোতে হয়তো নাইট্রোজেন ডাই অক্সাইড আসছে। হুম, তো চলো এরকম সব ডিসকাস করছি। যেমন দ্বিতীয় ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে বেরিয়াম অ্যাজাইড,
বেরিয়াম অ্যাজাইড। অ্যাজাইড হচ্ছে N3, এখানে মাইনাস। আর নাইট্রাইট হচ্ছে N3 মাইনাস। মানে ব্যাপারটা কিছুটা, তুমি কি বাঁদর নাচ দেখেছো? আবার এই একই কথাকে অন্যভাবেও বলা যায়, তুমি কি বাঁদর নাচ দেখেছো? তেমনি N3 মাইনাস, আবার N3 মাইনাস, এই দুটোর মধ্যে একই পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়, সম্পূর্ণ পার্থক্য হয়ে যায়। সুতরাং উচ্চারণ করার সময় সাবধান। যে কোনো ধরনের অ্যাজাইডকেই আমি যদি হিট করি, তাহলে সেখান থেকে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। কিন্তু এখান থেকে যেই মেন পরীক্ষায় প্রশ্নটা এরকম দেয়নি যে নিচের কোনটাকে হিট করলে এরকম আসেনি। এসেছিল নিচের কোনটিকে হিট করলে এক্সট্রা পিওর নাইট্রোজেন পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে এখানে এক্সট্রা পিওর পাওয়া যাচ্ছে কিভাবে? আসলে বেরিয়াম অ্যাজাইড সলিড, বেরিয়ামও সলিড, শুধু নাইট্রোজেনটাই গ্যাস। সেই কারণে এখানে এক্সট্রা পিওর গ্যাস পাওয়া যায়। তো এই প্রশ্নটা আসেনি, কিন্তু এরকম আসতেও পারে, মানে যখন এটা বলতে এটা যে বলতে চলেছে। তোমরা তো গাড়িতে যে এয়ার ব্যাগ থাকে, সেটা তো নিশ্চয়ই জানো, কারে অ্যাক্সিডেন্টকে ফলে, দুর্ঘটনার ফলে মানুষকে বাঁচানোর জন্য। তো তাতে কি থাকে? তাতে থাকে সোডিয়াম অ্যাজাইড। এটা কি হয়? এটা হচ্ছে গাড়িটা যখন, মানে যদি কোনো কারণে দুর্ঘটনার কবলিত হয়, তাহলে এখানে একটা প্রচুর প্রেসার হয়। তো এই প্রেসারে এটা ভেঙে যায়। ভেঙে গিয়ে একই রকম ভাবে সোডিয়াম আসে আর নাইট্রোজেন গ্যাস আসে। এই নাইট্রোজেন গ্যাসটাই ওই যে বেলুনটা তাকে ফুলিয়ে দেয়, ওই এয়ার ব্যাগকে ফুলিয়ে দেয়, তখন মানুষ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। মানে যেহেতু অ্যাজাইড নিয়ে একবার এই প্রশ্নটা এসেছে, তাহলে এবারে এটা না আসার কি আছে, সেই কারণে এটাও করিয়ে দিলাম। তবে নাইট্রোজেন কন্টেইনিং বিভিন্ন কম্পাউন্ডকে হিট করলে কোথায় কি আসে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন 4 নম্বর উদাহরণে আমি আসছি। যেগুলো হেভি মেটালস, হেভি মেটাল, যেমন ধরো কপার, যেমন ধরো লেড, এদের নাইট্রেটকে হিট করলে একই ধরনের রিয়াকশন দেখা যায়। যেমন ধরো কপার নাইট্রেট বা কিউপ্রিক নাইট্রেট, একে হিট করলে কিউপ্রিক অক্সাইড প্লাস নাইট্রোজেন অক্সাইড প্লাস O2, এইটা আছে। এটা ব্রাউন গ্যাস, এখানে একটা ব্ল্যাক রেসিডিউ আসবে। তা তোমাকে প্রশ্নটা এরকম দেবে না, তোমাকে দেবে একটা কম্পাউন্ডকে হিট করলাম, তখন উম, তখন কি বলে যে একটা ব্ল্যাক রেসিডিউ এলো, ব্রাউন গ্যাস এলো এবং অক্সিজেন ইনভলভ হলো। তাহলে এটা কি ছিল? এরকম, যেমন এটা তো লেড নাইট্রেটের ক্ষেত্রে তো এটা অনেকবারই আসতে দেখা গেছে। বলছে যে একটা নাইট্রেট আছে বা একটা অতও বলবে না, এটা মানে কম্পাউন্ড দিয়ে দিয়েছে, তাকে হিট করা হয়েছে। বলছে তখন একটা ইয়েলো রেসিডিউ এসেছে এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এসেছে, আর বিবিও প্লাস টু প্লাস ও। তবে এইখানে তোমাকে একটা হিন্ট ওরা দিয়ে দেয়। সেটা হচ্ছে যখন হিট করা হচ্ছিল, তখন এখানে একটা ক্রেকিং সাউন্ড আছে। ক্রেকিং সাউন্ড মানে কি জানো তো? এই পট 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 পট, একদম আমি নিজের কানে শুনেছি, মানে একদম এরকম ভাবেই শব্দটা হয়। তুমিও ল্যাবে গিয়ে করলে নিজের কানে শুনতে হবে। এবার এদের মিলটা লক্ষ্য করো, উভয়ের ক্ষেত্রেই অক্সাইড আসছে, উভয়ের ক্ষেত্রেই ব্রাউন গ্যাস আসছে, উভয় ক্ষেত্রেই অক্সাইড আসছে। কিন্তু সর্বক্ষেত্রে এরকম আসবে না, এটা হেভি মেটালদের ক্ষেত্রেই আসে। আমি যদি লাইট মেটাল নিই, সোডিয়াম পটাশিয়াম, সেক্ষেত্রে আসবে না। চলো সেগুলো আলোচনা করা যাক। পেজ নাম্বার 6, এক্সাম্পল 6।
এটা যারা আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট, তারা ক্লাস 10-এ যখন পড়েছিল, তখন হীরক যে দালাল বলে একজন অথার আছে, তার বইতে পড়েছিল সোডিয়াম পটাশিয়াম লাইট মেটাল যেগুলো, তাদের ক্ষেত্রে রিয়াকশনটা কি হয়। লাইট মেটালের যেগুলো মানে কি বলে যে, এটা মেন্টাল লেখা হয়ে গেল নাকি, এটা নিজে যেটা সেটাই লিখে। যেমন ধরো সোডিয়াম পটাশিয়াম, তাদের নাইট্রেটের ক্ষেত্রে হিট করলে কি হয়। যেমন ধরো এই পটাশিয়াম নাইট্রেট, এটাকে হিট করা হলো, করলে সেখান থেকে নাইট্রাইট আসে আর অক্সিজেন গ্যাস আসে। তাহলে এটা কি ছিল, পটাশিয়াম নাইট্রেট, বা বাংলায় বলে সোরা, বারুদে থাকে। আর এটা হচ্ছে নাইট্রাইট। লক্ষ্য করো, এখানে না এসেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, না এসেছে নাইট্রাস অক্সাইড, না এসেছে নাইট্রোজেন, এসব কিচ্ছু আসেনি। তাহলে তোমাকে যদি এইভাবে প্রশ্নটা দিত, ধরো এই বেরিয়াম অ্যাজাইড, বেরিয়াম অ্যাজাইড দিলে চলবে না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বেরিয়াম অ্যাজাইড, অ্যামোনিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম নাইট্রেট আর কপার নাইট্রেট, এই চারজনের মধ্যে কাকে হিট করলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যাবে না। তারপরে ধরো এ বি বি সি সি ডি এমনি করে করে দিয়ে দিই। তাহলে সেই সেই এমসিকিউ কে তুমি কিভাবে সলভ করবে। তাহলে তোমাকে এই জিনিসগুলো এইভাবে কম্পারেটিভ স্টাডি নিয়ে মনে রাখতে হবে। এরকম সোডিয়ামের ক্ষেত্রেও হবে। আমি যদি 2Na NO3, একে মোটামুটি 500-তে হিট করি, তাহলে এখানে 2Na NO2 + O2 আসবে। তবে সবসময় না কিছু জ্বালা অপেক্ষা করে। যেমন এখানে আইআইটিতে একবার প্রশ্ন এসেছিল যে আমি যদি একে অ্যাবাভ 800 হিট করি, এগুলো কিন্তু, এটা কিন্তু খুব একটা বিভিন্ন টেক্সট বুকগুলো ছিল না, তাহলে কি কি আসবে কি কি আসবে না ওরকম। এখানে 800-তে হিট করলে আছে Na2O+N2+O2, মানে 800-তে হিট করলে। এবার তাহলে সেখানে যদি তোমাকে অপশন অপশন দিয়ে দেয় যে কোনটা আসবে না, তারপরে তোমাকে ওই ধরো Na2O অপশন এ, অপশন বি N2, অপশন সি O2, অপশন ডি NO2, তাহলে তুমি হয়তো ভাববে যে Na2O N2O2 এগুলো তো আমি পড়িনি, আমি তো পড়েছি O2 বেড়ায় এবং সেটাতে টিকে আসবে, বাকিগুলোকে দেবে না, তাহলে নম্বর পাবে না। এইসব জটিলতাগুলো এখানে রয়েছে, এদেরকে তুমি এইভাবে মনে রাখার চেষ্টা করো। আবার সবসময়ই যে মানে নাইট্রেটদেরকে হিট করলে একই রকম হবে তেমনটা নয়। যেমন এটা তো বহু পরীক্ষাতেই এসেছে, অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম নাইট্রাইট খুব পাশাপাশি ফেলে করাচ্ছি, এই কারণে যে মানে একই রকম শুনতে, অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম নাইট্রাইট, কিন্তু ফুলেও এরা একই নয়। তো এই ডিফারেন্সের জায়গাটা বোঝানোর জন্য আমি এমনটা লিখতে চাই। যেমন অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কি আছে, N2O+2H2O। এই N2O হচ্ছে নাইট্রাস অক্সাইড, তোমরা জানো একে লাফিং গ্যাস বলে। স্যার হামফ্রি ডেভি এটা আবিষ্কার করার পরে হেসে হেসে নিজেই নাকি ল্যাবরেটরিতে লুটিয়ে পড়েছিলেন বলে শোনা যায়। আচ্ছা, এখানে কিন্তু নাইট্রোজেন আছে। তাহলে তোমাকে যদি ওই একই প্রশ্ন এইভাবে দিয়ে দেয় যে ধরো এই সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রেট, বেরিয়াম অ্যাজাইড, এর মধ্যে কোন ক্ষেত্রে হিট করলে নাইট্রোজেন আসে না, সেটার উত্তর কি হবে, অ্যামোনিয়াম নাইট্রেট সেটার উত্তর হবে। আবার অনেক বিচিত্র ভাবেও প্রশ্ন আসতে দেখা গেছে। যেমন এইটা তো একটা, ইট ডিজার্ভ স্পেশাল মেনশন। আমি যদি সিলভার নাইট্রেটকে হিট করি, এইটা নিট নিট সহ বিভিন্ন পরীক্ষাতে আমি আসতে দেখেছি। সিলভার নাইট্রেট, যার প্রচলিত নাম হচ্ছে লুনার কস্টিক, তাকে যদি আমি হিট করি,
তাহলে সেখান থেকে আমি কি পাই? 2Ag প্লাস 2NO2 প্লাস O2। এবার এখান থেকে প্রশ্ন কিন্তু এরকম আসে না, প্রশ্ন আসে কোনটা, লেড নাইট্রেট, সিলভার নাইট্রেট, কপার নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এদের মধ্যে কোনটাকে হিট করলে আমি সরাসরি মেটালটাকে পেতে পারি, বুঝেছো? এবার তার অপশন হবে কি, সরাসরি মেটাল, দেখো আমি একটা ক্ষেত্রেই পেয়েছি, সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। অর্থাৎ আমাকে এটাকে মনে রাখার যে স্টাইল আর কি, সেইটাকে মানে সেই স্টাইলটাকে তার মতো করেই ফলো করতে হবে। এবার কমন পেলে ভালো, আশা করি হয়, হোপ সো। পেজ নাম্বার 7 এবং ইকুয়েশন 11। পেজ 7, ইকুয়েশন 11। আচ্ছা, মেটাল গুলোর সাথে যদি আমি, যেমন উদাহরণস্বরূপ লিথিয়াম, তার সাথে যদি নাইট্রোজেনের রিয়াকশন হয় এবং তাকে হিট করা হয়, তাহলে নাইট্রাইড তৈরি হয়। আবার একই রকম ভাবে যদি আমি ম্যাগনেসিয়ামের সাথে আহ এখানে 3N আর 3Mg প্লাস N2, এটাকে যদি হিট করা হয় তাহলে সেখান থেকে আমি পাবো Mg3N2। এইগুলো হচ্ছে নাইট্রাইড, অর্থাৎ N3-। এবারে প্রশ্নটা ঠিক এভাবে দিল না, দিল হচ্ছে ম্যাগনেসিয়ামকে নাইট্রোজেন দিয়ে হিট করা হলো, তারপর তার হাইড্রোলিসিস করা হলো, তখন 1 মোল থেকে কত মোল অ্যামোনিয়া পাবো ইত্যাদি। অর্থাৎ তুমি এটাকে মনে মনে ভাঙো, ভেঙে কি করো, 3Mg2 প্লাস 2N3-, হলো। এবারে জল ভেঙে কি হয় বলতো, H+ আর OH-। তার মধ্যে OH- টা নেগেটিভ, তাহলে সে পজিটিভটার সাথে রিয়াকশন করবে, আর এই পজিটিভটা নেগেটিভটার সাথে রিয়াকশন করবে। কিন্তু এখানে তো 6টা পজিটিভ চার্জ আর 6টা নেগেটিভ চার্জ আছে, তাহলে এখানে তো আমার 6খানা H+ আর 6খানা OH- থাকবে, তাহলে সেটা নিশ্চয়ই আমি পাবো 6টা জলের থেকে। তাহলে রিয়াকশনটা আলটিমেটলি কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে Mg3N প্লাস 6H2O থেকে এম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 3MgOH প্লাস 2NH3, এইভাবে আসবে। তাহলে এর ফলে উত্তর যদি বলা হয় কমল অ্যামোনিয়া পাবো টাবো ইত্যাদি, শেষে 2 মোল আসবে। এই প্রশ্নটা একবার এসেছিল, তবে সেটা অ্যামোনিয়া দিয়ে আসেনি, ফসফরাস দিয়ে এসেছিল। যেমন আমি তোমাকে এটা নিয়ে যাই, কোশ্চেন নাম্বার কি বলে, ইকুয়েশন নাম্বার 13-এ চলে আসি। প্রশ্নটা এসেছিল এইভাবে যে ক্যালসিয়াম ফসফাইড এর হাইড্রোলিসিস করা হচ্ছে, তাহলে কি কি আসবে। প্রশ্নটি সম্ভবত একবার IIT তে এসেছিল। তো এখানে আছে ফসফাইড, যেমন নাইট্রাইট শিখলে তেমনি ফসফাইড হচ্ছে P3-। তাহলে আমাকে কি করতে হবে, একে মনে মনে ভাবতে হবে যে 3Ca2 প্লাস 2P3-। তারপরে ওই একই কায়দা, জল অ্যাকচুয়ালি H+ আর OH- ভাঙে, এবং তাহলে এই প্লাসের সাথে মাইনাসে মিলিয়ে দিতে হবে। তাহলে এখানে 6টা করে থাকতে হবে H+ OH-। তাহলে গল্পটা কি দাঁড়ালো, Ca3P2 ক্যালসিয়াম ফসফাইড, এর হাইড্রোলিসিসের জন্য আমার তাহলে 6টা জল চাই। সেখান থেকে কি আসবে, 3টে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসবে, আর কি আসবে, 2টো PH3 আসবে। এই গ্যাসটার নাম হচ্ছে ফসফিন গ্যাস, এটার গন্ধ হচ্ছে মাছের, পচা মাছের মতো, বুঝলে, এটাকে ফসফিন বলে। তো এটা হচ্ছে
স্মেলস লাইক রটেন ফিশ। তো তোমরা পচা মাছের গন্ধ কোথায় শুনেছো? শুনে শুনেছো নয়, শুনেছো। সেটা হচ্ছে যখন দীঘা বেড়াতে গেছো, সেখানে তো পচা মাছ টাইপের থাকে, সেইটাই। তো আমরা তো কেমিস্ট্রির লোক, আমাদের একটু গন্ধ টন্ধ নিয়ে গন্ধ বিচার পড়েছো, সুকুমারের গন্ধ বিচার। তো এবার তাহলে আহ আরো এরকম এই চ্যাপ্টারের বহু ইকুয়েশন আমাদেরকে করতে হবে। পেজ নাম্বার 8, কোশ্চেন নাম্বার 14-তে আসা যাক। পেজ 8, ইকুয়েশন নাম্বার 14। ইকুয়েশন নাম্বার 14 কিরকম? তোমাকে যদি বলে যে আচ্ছা, ফসফরাস ট্রাইক্লোরাইড এটার হাইড্রোলিসিস করা হচ্ছে, তো তাহলে কি আসবে? এবার আমার অত মুখস্থ নেই, মনে করবে কিভাবে করবো। ইলেকট্রোনেগেটিভিটিটা একটু মনে রাখতে হবে তোমাকে। সবচেয়ে উপরে থাকে ফ্লুরিন, তারপরে থাকে অক্সিজেন, এটা মানে ফোন কল এস পি, এইটা মনে রাখবে। আর এই জায়গাটা একটু ফাঁকা রেখেছি কেন, এটা তোমাকে একটু বোঝাতে চাই যে এখানে এসপি কার্বন থাকে। হুম, অতএব অক্সিজেনের পরেই তার স্থান, এইটা বোঝানোর জন্য আর কি। তো যাই হোক, তোমাকে যেটা বলার, কোথায় গেল, এই যে এইখানে তাহলে ফসফরাস আর ক্লোরিনের মধ্যে এইটা হবে ডেল প্লাস, আর ও এসপি কার্বনটা এই জায়গাটাতে লিখতে হবে। এইখানে তো আবার সমস্যা, এইখানে হবে নাইট্রোজেন এইখানে। আচ্ছা, এবারে যেটা বলার, হ্যাঁ এইটা হচ্ছে তাহলে ডেল প্লাস, আর ক্লোরিনটা হচ্ছে তাহলে ডেল মাইনাস। তার মানে এইখানে যদি ডেল প্লাস হয়, এখানে যদি ডেল মাইনাস হয়, তো তাহলে ওয়াটার মলিকিউলের অবস্থাটা কি হবে? সে কোথায় যাবে? সে তার নেগেটিভটাকে এইদিকে রাখবে আর পজিটিভটাকে এইদিকে রাখবে। এবার এখানে তো আবার 3 পিস ক্লোরিন আছে, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমার 3টা জল চাই। তাহলে আলটিমেটলি কি আসবে? পি ও এইচ হোল 3 + 3 HCl। এবার এটাকে আমি যদি একটু ভদ্রলোকের মতো করে লিখতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে না, PCl3 প্লাস, এখান থেকে পিওইচ হোল 3 হবে, তো বলে না, বলে H3PO3 + 3 HCl। হলো। এবারে এই জিনিসটাই যদি ফসফরাস ট্রাইক্লোরাইড না বলে ফসফরাস পেন্টাক্লোরাইডের হাইড্রোলিসিস জানতে চাইতো, তাহলে তখন আমার উত্তর কি হতো? এসো, তাহলে সেটাকেও আমরা একটু দেখি। এখানে উত্তর হতে হচ্ছে, আগে ফসফরাস পেন্টাক্লোরাইডের ছবিটা আমি একটু এঁকে ফেলতে চাই, মানে মুখস্থ না করে যতটা পারা যায় বুঝে বুঝে ইকুয়েশন গুলোকে মনে রাখার চেষ্টা করা। আমি যদি এইভাবে পড়ি PCl3 + 3H2, ও থেকে 3H3PO3 + 3HCl, আমি পাগল হয়ে যাবো। আমাকে এইভাবে মনে রাখতে হবে। তো এইটা একটা আমরা জানি যে টিবিপি স্ট্রাকচার শো করে, এগুলো বুঝি। তো যখন এখানে OH আসবে, তখন এর গল্পটা ঠিক কি হবে? একটা একটা করে OH আসবে এবং একটা একটা করে Cl বেরাবে। এখানে যদি আমি প্রথমে 3টা জলকে দিয়ে দিই, তাহলে সেখান থেকে 3টা HCl বেরিয়ে যাবে। আর যদি 5টা জল দিই, তাহলে 5টা HCl বেরাবে। আমি একটা কাজ করছি, 5টা জায়গাতে 5টা জলই দিয়ে দিচ্ছি, অত ধাপ টাপ না ভেবে। তাহলে এখানে একটা OH, 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 হলো।
আর কি আসবে, 5টা সিএল চলে গেছে, তাহলে নিশ্চয়ই 5টা এইচসিএল আসবে। ঠিক আছে, এবার এখান থেকে একটা ওয়াটার মলিকিউলের লস হবে। কেন? স্টেরিক হিন্ডেন্স থেকে বাঁচতে চাইবে, ই ডবল ও বন্ড এনার্জি পেতে চাইবে, ইত্যাদি কারণে। তাহলে সেখান থেকে আমি কি পাবো? পাবো হচ্ছে পি, ওপরে একটা ডবল ও, আর এখানে তিন দিকে তিনটা ওএইচ। তাহলে কি হলো আলটিমেটলি? আমি যদি এটাকে ভদ্রলোকের মতো লিখি, মানে আমি যদি ভদ্রলোক নয়, তবুও ভদ্রলোকের মতো যদি লিখি, তাহলে PCl5 প্লাস 5H2O, এখান থেকে আমি পাবো H3PO4 প্লাস 5HCl। এবার পরীক্ষায় তোমাকে প্রশ্নটা এরকম দিল না, পরীক্ষায় তোমাকে দিল যে এখানে কি ফসফরাসের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হবে? তোর হচ্ছে দেখো, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে কোনো চেঞ্জ নাই। অর্থাৎ তোমাকে নানা ভাবে দেবে, তোমাকে জিনিসটাকে সেইভাবেই বুঝতে টুঝতে হবে। এটা হলো 15 নম্বর। আসা যাক পেজ নাম্বার 9, ইকুয়েশন 16। পেজ 9, ইকুয়েশন নাম্বার 16। দেখছি, নাই তো। 14, 15, 16। আচ্ছা, এবার আহ, এবার কিছু রিডক্স রিয়াকশনস এখানে আমাদেরকে পড়তে হবে। যেমন ধরো নাইট্রিক অ্যাসিড, এ তো একটা ভীষণ ভাবেই অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, এখানে নাইট্রোজেনের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। তাহলে নাইট্রোজেন ইজ প্রেজেন্ট ইন ইটস হাইয়েস্ট অক্সিডেশন স্টেট। তাহলে এর অক্সিডেশন স্টেট চাইলে কমতে পারে, কিন্তু জীবনে আর বাড়তে পারে না। তুমি যদি 100-তে 100 পাওয়ার পরেও আমি যদি বলি, এই তুমি 100-তে 100 পেয়েছো কেন, আরো বেশি পাও, সেটা কি তাই বাজে কথা? সেই লোককে ধরে মারতে হবে, মানে খুব বাজে ভাবে মারতে হবে, সে বস্তায় টস্তায়। তাহলে এ ইনক্রিজ করতে পারে না, ডিক্রিজ করতে পারে। এই জন্য সে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, রিডিউসিং এজেন্ট হিসেবে কিন্তু কাজ করতে পারে না। কিন্তু আমি যদি বলি HNO2, যেটা কিনা নাইট্রাস অ্যাসিড নামে পরিচিত, এখানে +3 তে প্রেজেন্ট, এ না ডিক্রিজ করতেও পারে, আবার এ ইনক্রিজ করতেও পারে। তাহলে এখানে একটা নোটওয়ার্থি পয়েন্ট, এটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে HNO2 can serve as both oxidizing and reducing agent, while HNO3 acts only as oxidant. Explain. তো অনেকগুলো অপশন আছে, তার এইটা হচ্ছে 16 নম্বর। ঠিক আছে, তা নাইট্রোজেনের বাকি অক্সিডেশন স্টেট গুলো কি আছে? আছে, যেমন ধরো নাইট্রাইড আছে 3-, অ্যাজাইড আছে -1। মানে এখানে তাহলে যদি -1 হয়, তাহলে যদি 3 × x - 1 হয়, তাহলে এক একটার ভাগে কত? -1-এর 3, ওইটা। তারপরে ধরো N2 আছে 0, তাহলে এখানে -1-এর 3 লিখতে হবে। N3 মাইনাসের ক্ষেত্রে এক একটা নাইট্রোজেনের জন্য। আচ্ছা, আর হচ্ছে ধরো তোমার যদি NO বলি, তাহলে +2 হয়। যদি N2O বলি, তাহলে +1 হয়। যদি NO2 বলি, তাহলে +4 হয়। এরকম অনেক আছে। যদি আমি ধরো HNO3 বলি, তাহলে তো +5 হয়। যদি HNO2 বলি,
তাহলে তোমার কত যেন +3 হয়, এরকম আছে। তাহলে দেখো -3, দাঁড়াও এখানে হচ্ছে করাই, এই জায়গাটা হচ্ছে, তাহলে এখানে নাইট্রোজেন -3 স্টেটে আছে। হ্যাঁ, তাহলে -3 হয়, কি হচ্ছে এই যে, তাহলে -3 হয়, -1 এর 3 হয়, 0 হয়, +2 হয়, +1 হয়, +4 হয়। এখন যা যা মনে পড়ছে এগুলো হয়। তার মধ্যে হাইয়েস্ট কোনটা? এইটা, এইটা হচ্ছে হাইয়েস্ট, এটা হাইয়েস্ট অক্সিডেশন, ঠিক আছে, এটা হচ্ছে হাইয়েস্ট। তো তাহলে যদি আমি এর অক্সিডাইজ কি করে করে সেই জায়গাগুলোকে লক্ষ্য করি HNO3, তাহলে আমি কি দেখতে পাবো, যে HNO3 অধিকাংশ ক্ষেত্রেই NO2 তে পরিণত হবে, কেননা সে 5 থেকে 4-এ চলে আসবে, কমে যাবে। কখনো কখনো NO NO2 তেও কনভার্ট হবে, কখনো কখনো N2 তেও কনভার্ট হবে, তার নিচের গুলো জেনারেলি যায় না। মানে তৈরি হয়, মানে অক্সিডাইজ কি বলে, নিজে রিডিউসড হয়ে ওটাতে যাওয়ার টেন্ডেন্সি কম, সবচেয়ে বেশি থাকে NO2 তে যাওয়ার টেন্ডেন্সি। চলো তোমাকে আমি দেখাচ্ছি ব্যাপারটা কি। আমি যদি বলি যে কার্বনের সাথে HNO3 রিয়াকশনে কি হয়, কার্বনের সাথে HNO3 রিয়াকশন হচ্ছে, তখন তোমাকে সাধারণ বুদ্ধি খাটাতে হবে, যে এখানে HNO3+ আছে, স্যার তো বলেছিল যে রিডিউসড হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই NO2 তে পরিণত হয়। আম, তাহলে আমি একটা কাজ করছি, একে NO2 লিখছি। তাহলে এটা কিন্তু আমি লজিক দিয়ে লিখলাম, ঠিক আছে, যে এখানে একটা রিডাকশনকে আমি ভেবেছি। তারপরে তাহলে এই যদি রিডিউসড হয়, অন্য কাউকে অক্সিডাইজ করবে। কার্বন ডাই অক্সাইড অক্সিডাইজড হয়ে কিসে পরিণত হয় বললে সবচেয়ে আগে কার্বন ডাই অক্সাইডের কথা মনে হয়। এখানে 0 ছিল, হয়ে গেছে +4। তাহলে এই যে হাইড্রোজেনটা আছে, এ কিসে পরিণত? এ নিশ্চয়ই জলে পরিণত। এবার যারা এইচএস এর স্টুডেন্ট, পরীক্ষার জন্য তাদেরকে একটু ব্যালেন্স করাটাও একটু শিখে নিতে হবে। এখানে 4 আসবে, তাহলে বাকিটা তো অবশ্য তুমি না করলেও রেডক্স ব্যালেন্স করে নিজে নিজেই করতে পারবে, তবে টাইম অপচয় হবে। আর যারা এন্ট্রান্সের স্টুডেন্ট, তারা জাস্ট কি হচ্ছে এই ব্যাপারটা লক্ষ্য রাখলেই চলবে। তবে ওদেরও তো রেডক্স ব্যালেন্স আছে টাছে, যাই হোক। এবার যদি তাহলে সিমিলারলি আমি যদি তোমাকে বলি, কার্বন না বলে সালফারের কথা, এই হচ্ছে সালফার, তার সাথে নাইট্রিক অ্যাসিড দিচ্ছি, তাহলে এখানে একই রকম ভাবে নাইট্রিক অ্যাসিড তো +5-এ আছে, তাহলে তুমি সেটাকে NO2 তে কনভার্ট করবে, কেননা +4-এ নিয়ে আসো। আবার আবার এখানে, হ্যাঁ, সালফার তো 0 অক্সিডেশন স্টেটে আছে, সালফার অক্সিডাইজ হয়ে কিসে পরিণত হয়? সালফিউরিক অ্যাসিড, সালফার ডাই অক্সাইড, এই সমস্তই হতে পারে। সালফিউরিক অ্যাসিডে +6, সালফার ডাই অক্সাইডে +4। তবে নাইট্রিক অ্যাসিড খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেকে H2SO4 পর্যন্ত নিয়ে চলে যায়, অক্সিডেশন স্টেটটা বেড়ে যায়, +6-এ চলে যায়। এবং অবশ্যই রিয়াকশনের শেষে জল আসবে। তার মানে এখানে কি হলো, এটা একটা রিডক্স প্রসেস, এখানে এই জায়গাটাতে রিডাকশন হয়েছে, আর এই জায়গাটাতে অক্সিডেশন হয়েছে। এবার এটাকে যারা দেবে, এখনো পরীক্ষা হয়নি, কবে হবে কি ব্যাপার জানে না, তাদের জন্য ওইটা 2 লিখতে পেরেছে, 6 হবে, আর এই জায়গাটা 2 হবে। তারা ব্যালেন্সড ইকুয়েশন না লিখলে কিন্তু একটা নম্বরও পাবে না। আসা যাক পেজ নাম্বার 10, কোশ্চেন নাম্বার 19। পেজ নাম্বার 10,
ইকুয়েশন নাম্বার 9। একই রকম ভাবে যদি ফসফরাসের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হয়, ফসফরাসের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হচ্ছে, তো নাইট্রিক অ্যাসিড রিডিউস হয়ে জেনারেলি NO2 তে কনভার্ট হয়। ফসফরাস এর হাইয়েস্ট অক্সিডেশন স্টেট +5, যেটা সে H3PO4 এ পায়, এবং রিয়াকশনের শেষে জলও দেবে। তাহলে কেসটা কি হলো, ফসফরাসের 0 থেকে +5, এইখানে তাহলে কি হয়েছে, অক্সিডেশন। নাইট্রিক অ্যাসিডের +5 থেকে +4, এখানে কি হয়েছে, রিডাকশন। এবং এর ব্যালেন্সটা আমাকে একটু মনে রাখতে হবে। ব্যালেন্সে কি এখানে কত দিতে হবে, আমি ব্যালেন্স না মনে রাখলেও আবারও বলছি, আমি কিন্তু রেডক্স ব্যালেন্স করে নিতে পারি, বাট ইট উইল টেক টাইম, সেই কারণেই এটা করে নেওয়া। আচ্ছা, এইভাবে নাইট্রিক অ্যাসিডের বিভিন্ন রিয়াকশন গুলো আমরা শিখেছি। তবে নাইট্রিক অ্যাসিডের আর একটা খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন আমরা এখনই শিখব, সেটি হচ্ছে 20-তে আসা যাক। যদি কপার নিই, তার সঙ্গে চারটে কন্ডিশনে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন করাতে হবে। এই চারটে কন্ডিশন কি কি, এখান থেকে পরীক্ষাতে আসার টেন্ডেন্সি দেখা গেছে, তাই আমাকে করাতে হচ্ছে। এক হচ্ছে, আমি যদি হট অ্যান্ড কনসেন্ট্রেটেড HNO3 নিই, তাহলে কপার নাইট্রেট হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড হয়, আর ওয়াটার হয়। আমি যদি তা না করে, আমি যদি রুম টেম্পারেচারে 1:1 নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের রিয়াকশন করি, তাহলেও কপার নাইট্রেট হয়, তবে এক্ষেত্রে নাইট্রিক অক্সাইড হয় আর জল হয়। যদি আমি একে একেবারেই ভেরি ডাইলিউট এবং কোল্ড নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাই, তাহলেও সেখানে কিন্তু কপার নাইট্রেট তৈরি হয় এবং নাইট্রাস অক্সাইড তৈরি হয়, আর 5টা জল তৈরি হয়। তবে আমি যদি রেড হট কপারের ওপর দিয়ে HNO3 ভেপার কে পাস করাই, তখন কপার অক্সাইড হয় আর নাইট্রোজেন হয় আর জল হয়। তো এই ব্যাপারগুলো কেন হচ্ছে সেটাকে একটু আমরা এখন বোঝার চেষ্টা করতে চাই। কিভাবে, দেখো এখানে তো কপার 0 অক্সিডেশন স্টেটে আছে, আর নাইট্রিক অক্সাইড তো +5 অক্সিডেশন স্টেটে আছে। তো আমাকে দেখতে হবে যে কোথায়, মানে নাইট্রিক অক্সাইড বেশি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে ধরো তুমি আমাকে রাগিয়ে দিয়েছো, এবার আমি তোমাকে কতটা বকবো সেটা দাঁড়িয়ে আছে যে আমি কত রেগে গেছি তার উপরে। যখন হট অ্যান্ড কনসেন্ট্রেটেড এই অবস্থাতে আছে, প্লিজ ওয়েট ওয়ান,